আসসালামু আলাইকুম। জাস্ট এনার্জি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম জাহাঙ্গীর। আজ আমাদের মাঝে অতিথি হিসাবে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং গবেষক প্রফেসর ইজাজ হোসেন। তিনি দীর্ঘ 40 বছর বুয়েটের শিক্ষকতা পরে টেকসই জ্বালানি নিয়ে কাজ করছেন। আমরা এখন প্রফেসর ইজাজ স্যারের সঙ্গে উনার বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা এবং জ্বালানি সেক্টরকে কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আপনাকে স্বাগত স্যার। স্যার, বিদ্যুৎ সেক্টরটাকে কিভাবে দেখছেন? এটাকে মানে কিভাবে আরো সংস্কার করা যায় এবং এটাকে বর্তমান সরকার যেভাবে এগুচ্ছে তাকে যথার্থ? না, আমি তো দেখতে পাচ্ছি যে এই সরকার যে প্রবলেমটা যেটা ছিল, আমরা সবাই জানি প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে বরঞ্চ। কারণ কি, আমরা যদি দেখি এখন পাওয়ার সেক্টরে এর আগে যা ছিল ভর্তুকি তার বেড়ে গেছে। আমাদের সবাই, আমার কথা যে ভর্তুকিটা অ্যাটলিস্ট সমান রাখতে পারতো, ওরা যদি বলতে পারতো যে আমাদের উপদেষ্টা যে আমি কোনো অবস্থায় গত বছর যে সাবজেক্ট তার থেকে বেশি দেবো না। হ্যাঁ, এবং আমাদের এক্সপেকটেশন যে তার থেকে আমি 1% হলেও এটা কমানো উচিত ছিল, কিন্তু দেখা গেছে যে কিছুটা বেড়ে যাচ্ছে। এখন এটা অত্যন্ত দুঃখজনক, কারণ আইএমএফ এখানে চাপ দিচ্ছে যে বিদ্যুতের দাম বাড়িয়ে সমন্বয় করতে। এখন বিদ্যুতের দাম বাড়িয়ে সমন্বয় করা মানে হচ্ছে যে ভোক্তা গ্রাহকের উপরে সাংঘাতিক রকমের একটা চাপ সৃষ্টি করা। হ্যাঁ, একটা প্রোগ্রাম ছিল এর আগে সরকার যেটা করেছিল যে 3 বছরের মধ্যে সমন্বয় হয়ে যাবে, প্রতি 4 বছরে কত % বাড়িয়ে বাড়িয়ে এটা করবে। আমি এটাকে যেভাবে দেখি সেটা হচ্ছে কিছুটা বাড়াতে হবেই, এর কোনো উপায় নাই, বিকল্প নাই। তো আমি যদি দেখি যে যতটুক সাবসিডি হচ্ছে, যদি 4-5 টাকা মতো সাবসিডি এখন যেটা চলছে, এটার মধ্যে আমি মনে এর অর্ধেকটা দাম বাড়িয়ে এরা করতে পারে, আর বাকি অর্ধেক বিভিন্ন স্ট্র্যাটেজি ব্যবহার করে তারা করতে পারে। প্রয়োজন হলে কিছু কিছু লোডশেডিং করতে হবে, কারণ লোডশেডিং আমরা বাঁচে। সবচেয়ে বড় হচ্ছে এই জায়গাটায় নবায়নযোগ্য বিদ্যুৎটা যদি ঠিকমতো আনা যায়, তাহলে আমরা অনেকেই হিসাব দেখাচ্ছি, সিপিডি, আমরা অনেকেই পেপার টেপারে লিখেছি যে 500 মিলিয়ন থেকে $1 বিলিয়ন মতো সাশ্রয় হয় যদি আমরা ঠিকমতো নবায়নযোগ্যটাকে এখানে ব্যবহার করতে হয়। আরেকটা হচ্ছে, আমরা সবসময় বলে আসছি যে এই যে পাওয়ার প্ল্যান্টের এরা তো পার্টনার, ঠিক না, গভর্নমেন্টের পার্টনার ইন রানিং দিস ইন্ডাস্ট্রি। তাহলে এই পার্টনার যদি একটু বিপদে পড়ে, তাহলে ওই পার্টনার কেন হেল্প করবে না? তো তাদের সাথে যদি আমি একটা হেল্পে আসি, তাহলে আমরা নানাবিধভাবে আমরা কিন্তু অল্প কিছু হলেও আমরা কিন্তু বিদ্যুতের দামটা কমাতে পারি আমাদের সিস্টেমে তাদের সাহায্য নিয়ে। ওকে, এই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা কারণে এই যে পুরা যে 5-6 টাকার বললাম, এটা থেকে 1 থেকে 2 টাকা শুধু তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রর কারণে হচ্ছে। তো আমি যদি আজকে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বলি বন্ধ করে দিই, আমি যদি বলি কালকেই আমি যতটুকু আমি নেব না, লোডশেডিং হলো, তাহলে কিন্তু আমার 2 টাকা কমে যায়, স্ট্রেট অনেক কমে যায়। কিন্তু এটা হয়তো সম্ভব না ওইভাবে। আমরা যদি ধীরে ধীরে এই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটা 5 বছরের মধ্যে একটা প্রোগ্রাম নিয়ে সরিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের এই এই বার্ডেনটাকে, এই যে 4-5 টাকার বার্ডেনটাকে আমরা আস্তে আস্তে সমন্বয় করতে পারি। আমরা তেল দিয়ে বিদ্যুৎ তৈরি করছি, তেল ইম্পোর্ট করছি, ওখানে ডলার লাগছে, ওইটার ব্যাপারে আমাদের কোনো খেয়াল নেই। কিন্তু আমি যখন এলএনজি ইম্পোর্ট করতে বলছি, তখন হইচই হচ্ছে। কেন? আমাদের এফএসআরইউ নাই কেন? তাহলে এফএসআরইউ চলে আসে। আমরা যদি কম দামে এলএনজি ইম্পোর্ট করতে পারি গ্যাসের থেকে, তাহলে ওখানে সাশ্রয় হবে। তাহলে এই যে 4-5 টাকার যে ম্যানেজমেন্ট আমি বললাম, এটা সম্পূর্ণটুকু দাম দাম বাড়িয়ে করার প্রয়োজন নেই, কিছুটা লাগবেই। এবং কিছুটা বাড়েই, অনেক দিন তো হয়ে গেছে, সরকার তো বাড়াতে পারে। সো আমি মনে করি এটা 3 থেকে 5 বছরের মাথায় এটাকে এমন একটা জায়গায় আনতে পারে যেটাকে আমরা সাস্টেনেবল বলতে পারি। তারপরে এবং 3 থেকে 5 বছরের মাথায় কিন্তু আমাদের ডিমান্ড বাড়বে, এবং আমরা যেটাকে ওভার ক্যাপাসিটি বলছি, আমরা এর মধ্যে যদি আর নতুন পাওয়ার প্ল্যান্ট না করি, অবশ্যই হবে না, আমরা সবাই বুঝতে পারছি, তাহলে কিন্তু ওই ক্যাপাসিটি গ্যাপটা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে, ঠিক না? তো সেইভাবে আমরা যদি সম্পূর্ণটা দেখি, কিন্তু ইন দ্য মিন টাইম এই 3 থেকে 5 বছর আমাদের কষ্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনার রিকমেন্ডেশন কি? আমার রেকমেন্ডেশন হচ্ছে যে আমরা ওই 3 বছরের মাথায় 50% অ্যাডজাস্ট করব বাই প্রাইস ইনক্রিজ।
আর 50% আমরা অন্যান্য মেথডে করব, দরকার হলে লোডশেডিং করব, আমরা কী বলে ওদের সাথে চুক্তি করে দামটা একটু কমাবো, আমরা কী বলে ওই ফিউল যেটা এফিশিয়েন্ট হয় এবং কম দামি হয়, লিস্ট কস্টে আমরা যাওয়ার চেষ্টা করব, নবায়নযোগ্য আনবো। এই সব কিছু করলে অবশ্যই আমি বিশ্বাস করি। আর ওখানে যদি 50% 50 ভাগ হয়, আর 50 ভাগ আমরা অ্যাডজাস্ট করতে পারবো এই সব মেথডে। আমরা কিন্তু আরম্ভই করি নাই আপনি এটা। কি একজন গ্রাহক হিসাবে মনে করেন আপনি এই যে দাম বৃদ্ধির শখটা আপনি নিজে নিতে পারবেন এবং অন্যরা নিতে পারবে এবং সরকারকে সাপোর্ট দিবে? আমরা যদি দেখি অলরেডি এই 1.5 বছর হয়ে গেছে, তার আগেও অ্যাবাউট 6 মাস ছিল, তো 2 বছর হয়ে গেছে, এর মধ্যে কোনো কিছু বাড়ানো হয়নি। তাহলে আমরা এখন থেকে ধীরে ধীরে আমরা 2 টাকার মতো অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, আমরা ইজিলি করতে পারবো ইন দ্য নেক্সট 3 ইয়ার্স। হ্যাঁ, কারণ সব কিছুতে দাম বাড়ে, হ্যাঁ, এবং বেতন বাড়বে কিছুদিন পরে, তখন ওইটা লোকরা গ্রহণ করবে। কিন্তু আমরা যদি সম্পূর্ণটুকু 4-5 টাকা অ্যাডজাস্ট করার চেষ্টা করি, একটা হইচই হবে। কিন্তু 4-5 টাকা অ্যাডজাস্টমেন্ট করার দরকার নেই, কারণ আমি মনে করি সিস্টেমে এমন সব উল্টাপুল্টাভাবে জিনিসপত্র করা আছে যে ওগুলাকে ঠিকমতো দেখলে তাহলে আমরা এই ওই 2 থেকে 3 টাকা আমরা এই সাবসিডিটা কমিয়ে আনতে পারবো। এই দাম বৃদ্ধির ক্ষেত্রে কোন শ্রেণীর গ্রাহককে প্রাধান্য দেওয়া উচিত? এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু অনেক দিন ধরে আমরা কী বলে স্বল্প আয়ের কিংবা লাইফলাইন ট্যারিফ যেটা, এটা দিয়ে আসছি। আমি মনে করি আমাদের যদি উন্নতি করতে হয়, এই লাইফলাইন ট্যারিফটাকে সামহাউ এটাকে অ্যাডজাস্ট করে ধীরে ধীরে এটাকে বন্ধ করে দিতে হবে। কারণ হচ্ছে কি, কম দামে কোনো একটা জিনিস দিলে অপচয় হয়, হ্যাঁ। এবং আমাদের এখন যেই গ্রাহকরা গ্রাম দেশে আছে, তারা কিন্তু ফ্যান ব্যবহার করছে, ফ্রিজ ব্যবহার করছে এবং অন্যান্য আরও অনেক রকম ব্যবহার করছে ডিভাইস, ইলেকট্রিক্যাল ডিভাইস। সো তাদের বিদ্যুতের ক্ষেত্রে আমরা কোনোভাবেই চাবো না তারা অপচয় করুক। তারা যদি বেশি বিদ্যুৎ চায়, তারা কিন্তু রিনিউয়েবল এনার্জি করে, সোলার করে, দাম কমে যাচ্ছে, তারা কিন্তু নিজেরা নিতে পারে। কিন্তু গ্রিডের উপরে তারা চাপটা তাদেরকে কমাতে হবে। কিন্তু আইএমএফ এর একটা রিপোর্টে বলছে প্রায় 60% প্লাস সাবসিডি গ্রহণ করছে ধনীরা। আপনার মন্তব্য কি? আমার কথা হচ্ছে যে তাদের হিসাবটা আমি দেখতে চাই। কারণ হচ্ছে যে আমাদের বিদ্যুতের দামটা স্ল্যাবে হয়, তো যারা একেবারে উপরের স্ল্যাবে চলে যায় তাদেরকে তো প্রায় 15 টাকার মতো দিতে হয়। তো সেই হিসাব করলে তারা তারা এই কীভাবে ধনী বলছে, তো এই পুরা জিনিসটা না দেখে আমি বলতে পারবো না। তাহলে হয়তো তারা এমন বলছে যে মিডল ক্লাস ধনী যারা আছে, যেটা বলছি, তারা এই সুবিধাটা অনেকে পাচ্ছে, অনেকেই আমি করছি এই নিচের বেনিফিটটা পাচ্ছে। কিন্তু উপরের দিকে যারা আছে তারা মোটামুটি যেই বিদ্যুতের দাম হচ্ছে তারা দিচ্ছে, যদি বিল ঠিকমতো দেয়। ওখানে যদি সিস্টেম লস করায়, চুরির ব্যবস্থা থাকে, তাহলে হবে না। তা আমি মনে করি যে এই এই এগুলোকে ভালো করে দেখে, অ্যাকচুয়ালি আমি যদি দেখি যে আমাদের যে গ্রাহক এখন এই 100% রুরাল ইলেকট্রিফিকেশনের কারণে তো সাংঘাতিক রকমের বেড়ে গেছে, ঠিক না, গ্রামদেশী। তো তারা হয়তো কম দিচ্ছে বিদ্যুতের দাম, কিন্তু সংখ্যায় তো অনেক। সেই সংখ্যায় অনেকের কারণে এর একটা ইম্প্যাক্ট আমাদের সিস্টেমের উপরে পড়ছে, হ্যাঁ। তাই আমি মনে করি যে ধীরে ধীরে তাদেরকে রিয়েল প্রাইস অফ ইলেকট্রিসিটি দেওয়ার ব্যবস্থা করা উচিত। আর একটা বিষয়, সরকারের প্ল্যান করছিল পশ এরিয়াগুলোতে বিদ্যুতের দাম ধীরে ধীরে বৃদ্ধি করা। আপনি এটাকে কি সমর্থন করেন? না, পর্ষে তো ধীরে ধীরে বৃদ্ধি আছেই তো এখন। এখন ওইভাবে নাই, স্ল্যাবে আছে, হ্যাঁ। মানে পশ না, আমি যে কোনো এরিয়ায় থাকি, আমি যদি বিদ্যুৎ বেশি ব্যবহার করি, আমি টপ স্ল্যাবে চলে গেলাম এবং ওই স্ল্যাব থেকে আমাকে বেশি দিতে হচ্ছে। সো আমি এটাকে ঠিক ওইভাবে আমার বিশ্লেষণে আসছে না যে এইটা তেমন কোনো লাভ হবে। আচ্ছা, আমরা ভিন্ন একটা প্রসঙ্গে আসি। বলা হচ্ছে বিদ্যুৎ বিভাগ অভিযোগ করছে তারা যেই যেই পরিমাণ গ্যাস পাওয়ার কথা ছিল সেই পরিমাণ অ্যালোকেটেড গ্যাস পাচ্ছে না। তাদের অভিযোগ ছিল জানুয়ারি থেকে জাস্ট নভেম্বর পর্যন্ত তারা 1040 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা ছিল,
যেটা পেলে তারা সাবসিডি কমিয়ে আনতে পারতো এবং এই ফলে প্রায় 60 এমএমসিএফডি কম পাচ্ছে তুলনামূলকভাবে। আর জ্বালানি বিভাগ চাচ্ছে শিল্পতে যেহেতু বিদ্যুতের গ্যাসের দাম বেশি, মানে এই ক্ষেত্রে সমন্বয়হীনতা ঘটছে কিনা আপনি কিভাবে দেখছেন এটাকে? আপনি যদি দেখেন আমাদের গ্যাসের এখন যে চিত্রটা, সাপ্লাইয়ের চিত্র, আমাদের ডিমান্ড হচ্ছে 4000 এমএমসিএফডি এবং এই মুহূর্তে তারা 2700 এমএমসিএফডিও দিতে পারছে না, 2600 নেমে যায় মাঝে মাঝে। হ্যাঁ, তার মানে 1000 থেকে 1200 এমএমসিএফডির কন্টিনিউয়াসলি একটা ডিমান্ড শর্টেজ আছে। এখন এই গ্যাসটা অনেক সেক্টরে যাচ্ছে। এখন আমরা এই গ্যাসটাকে কোন সেক্টরে দিলে আমার দেশের জন্য সবচেয়ে ভালো, এই জিনিসটা কিন্তু কখনোই আমরা স্টাডি করি নাই, কখনো বলি নাই, কখনো বিতর্কেও আনি নাই, কিন্তু আনা উচিত। আমি মনে করি গৃহস্থলিতে যেই গ্যাসটা যাচ্ছে, যেখানে 11% দেখানো হচ্ছে, ওই গ্যাসটা এবং ইভেন আমাদের যে সার কারখানা যেটা আছে ওখান থেকে একটু কমিয়ে সিএনজিতে বন্ধ করলে আমাদের কিন্তু সমন্বয় হয়ে যায় এটা। কিন্তু এটা কিন্তু আমরা কেউ করার ওইভাবে তারা চেষ্টা করে নাই, কিংবা আমি বলবো সাহস করে নাই। হ্যাঁ, কারণ কত রকম হইচই, কিন্তু আমাদেরকে অদূর ভবিষ্যতেই গ্যাস সেক্টর প্রায়োরিটাইজেশন, সাপ্লাই প্রায়োরিটাইজেশন যেটা বলে, অগ্রাধিকার ভিত্তিতে যেটাকে দিতে হবে এটা করতে হবে। ওকে, ইন্ডাস্ট্রি থেকেও বুঝতে হবে যে সরকারের ওরকম ধরনের আর ক্ষমতা নাই যে তারা গ্যাস চাবে আর তারা গ্যাস পাবে, এটাও হবে না। তাদেরকেও অন্যভাবে নিজেদের ম্যানেজ করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি, প্রত্যেকটা গ্যাস ইন্ডাস্ট্রি যদি তাদের ডিমান্ডের একটা সার্টেন পার্সেন্ট, 20% যদি এলপিজি দিয়ে করে, ঠিক আছে, তাহলে কিন্তু মানুষের সরবরাহ হয়ে যায়, কিন্তু করবে না, তারা করছে না। অনেকে করছে, অনেকে কিন্তু 100% চলে গেছে, সরকারের উপর নির্ভর করছে না। অনেকে বলে আমরা পারবো না, কিন্তু পারবে। তাদেরকে অন্যভাবে চিন্তা করতে হবে। তারা যদি এখন সবাই যদি মনে করে যে কিছুটা আমি কয়লায় করব, আমি দেখেছি সেদিন কিছু কিছু ইন্ডাস্ট্রি, স্পেশালি ইয়ের মাছরাঙ্গার একটা প্রোগ্রামে তারা কার্ড দিয়ে এই ইন্ডাস্ট্রি চালাচ্ছে। তখন তারা ভীত হয়ে গেল, কারণ ওই প্রোগ্রামটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, যেখানে তাদেরকে দেখানো হচ্ছে যে তারা কী বলে আমাদের বন উজাড় করে দিচ্ছে, বন সম্পদ নষ্ট করছে। ওইটা ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ। কিন্তু কথা হচ্ছে কাঠের সাপ্লাইটাও যদি ঠিক করা যায় তাহলেও কিন্তু অনেক ইন্ডাস্ট্রি চলে। তা আমাদেরকে একটু এই এনার্জি সাপ্লাই, প্রাইমারি এনার্জি সাপ্লাইয়ের ব্যাপারে আরেকটু আমাদেরকে ভালোভাবে চিন্তা করে দেখতে হবে যে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায়, যাতে করে সরকারের এই যে ক্রমাগত এই এলএনজি ইম্পোর্ট বাড়ানোর যেই পলিসি, ওটার থেকে তারা বেরিয়ে আসতে পারে। কারণ তারা পারবে না, তাদের ডলার থাকবে না অত। আমাদের ডলারের ঘাটতি আছে, আমাদের অঙ্কে কিন্তু মেলে না। আমাদের যেটা এখন সমস্যা হয়ে গেছে, ইংলিশে একটা কথা আছে, লিভিং বিয়ন্ড ইয়োর মিনস। আমার যে ক্ষমতার বাইরে আমরা চলে গেছি। হ্যাঁ, সো আমাদের এই ক্ষমতার মধ্যে জিনিসপত্র আনতে হবে। সেটাতে যারা যারা ক্ষতিগ্রস্ত হবে কিছু করার নাই, বিকজ দ্যাট ইজ রিয়ালিটি। কিন্তু যতখানি কম এই ক্ষতিগ্রস্ত হওয়া, যেখানে আমাদের দেশের স্বার্থ ইনভলভ, স্পেশালি ইন্ডাস্ট্রিতে, শিল্পে, সেখানে আমাদের প্রোটেক্ট করতে হবে। কিন্তু শিল্পকেও দেখতে হবে যে তারা কতখানি করতে পারে এই প্রবলেমটা সলভ করার জন্য। স্যার, এই সরকারের দায়িত্ব গ্রহণের পর উনাদের একটা বক্তব্য ছিল সংস্কারের মাধ্যমে 14,444 কোটি টাকা সেভ করবে। আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? এই পাওয়ার সেক্টরে, এনার্জি সেক্টর, পাওয়ার সেক্টরে সেক্টরে তারা তো করে নাই। আমি মূল্যায়ন কী করে করব? তারা যদি চেষ্টা করতে করতে ব্যর্থ তাহলে হবে, তারা তো চেষ্টাই করে না। আমি দেখতে পাচ্ছি একটা জিনিসটা করেছে, যেটা হচ্ছে যে তারা পেট্রো বাংলার গ্যাসের ইয়েটাকে তারা মোটামুটি মানে জনগণকে কিংবা যারা ভোক্তাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের অবস্থা শোচনীয়, আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা এলএনজি ইম্পোর্ট করার চেষ্টা করব, কিন্তু দায়িত্বটা তারা আর নিতে চাচ্ছে না। আপনি যদি তাদের প্ল্যান প্রোগ্রামে দেখেন, তারা কিন্তু দায়িত্ব আর নিচ্ছে না। তারা কিন্তু মোটামুটি, আপনি কিন্তু মনে আছে যে একটা সেমিনার করেছিল, সেখানে আপনি বলছে আপনি যদি পারবেন তো বলে দেন, সোজা বলে দেন আপনি গ্যাস দিতে পারবো না। হ্যাঁ, তারা কিন্তু মোটামুটি একটা হিন্ট দেওয়া আরম্ভ করেছে। সো আমাদের সবাইকে এখন এনার্জির ব্যাপারে তাদেরকে যেটা হবে, তাদেরকে অ্যাডাল্ট হতে হবে। তাদেরকে বুঝতে হবে যে তাদেরও একটা দায়িত্ব আছে, যে তারা কিভাবে চলবে। ইন্ডিয়ায় হাজার হাজার ইন্ডাস্ট্রি চলছে, গ্যাস যেখানে নাই, তো চলছে কিভাবে?
তারা অন্যভাবে ম্যানেজ করছে। সো তাদেরকেও, এই ইন্ডাস্ট্রিকেও হিসাব করতে হবে যে আমাকে যদি বেশি দামের কোনো জ্বালানি কিনতে হয়, তাহলে আমার প্রাইসিং কিভাবে হবে, আমি কিভাবে ইন্ডাস্ট্রি চালাবো, আমি কিভাবে সাশ্রয়ী হতে পারি, এই সব কিছু বিবেচনা করে ইন্ডাস্ট্রি করতে পাওয়ার হবে। ডিভিশনও তো স্যার চেষ্টা করছে, আদানির চুক্তি রিভিউ করার চেষ্টা করছে, তারপর করছে, হচ্ছে হ্যাঁ। অন্যান্য পাওয়ার প্ল্যান্টের রিভিউ করার চেষ্টা করছে। এটা কি কিভাবে দেখছেন? এটা কি আসলে পারবে তারা? না, আমার কথা হচ্ছে তারা যেভাবে করছে তারা এইভাবে হয় না, হ্যাঁ। তারা করছে কি, এদের এদের সাথে একটা একটা বিতর্কে চলে আসছে, এদের মধ্যে একটা কনফ্রন্টেশনাল একটা অ্যাটিটিউড নিয়ে এই আমাদের বিদ্যুৎ বিভাগ এই ইয়েতে নেমেছে, হ্যাঁ। এখানে কনফ্রন্টেশন হলে চলবে না, কারণ তাদের চুক্তি আছে, তাদের কাছে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের আছে, তারা একটা, এখানে হবে কি, এটা নরম গরম একটা দিয়ে সিচুয়েশন দিয়ে তাদেরকে বুঝিয়ে, এটা তাদেরও ব্যবসা, তাদেরও ভালো হবে, এইসব সব করে টোরে তারা অল্প কিছু হলেও কমাতে পারবে। তারপরে আমি মনে করি এটা ভুলে যাওয়া উচিত, তারাও বেস্ট পারফরমেন্স করুক, আমরাও তাদের বিদ্যুৎটা নেব, ঠিক সময় পেমেন্ট করব, হ্যাঁ। কিন্তু এই যে এখন যেরকম যেরকম একটা কনফ্রন্টেশনাল ঝগড়াঝাটির মাধ্যমে তারা এই নেগোসিয়েশনটা করতে চেয়েছে, সেটাকে আমি সাপোর্ট করি না, হ্যাঁ। তারা এটা পার্টনার হিসাবে নেগোশিয়েট করে তাদের কাছ থেকে এই সুবিধাটা আদায় করতে হবে। স্যার, অন্য একটা প্রসঙ্গে আসি। পাওয়ার ডিভিশন গ্রিন এনার্জির দিকে জোর দিচ্ছে, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি। এটা কি তারা তাদের পলিসিগতভাবে তাদের সঠিক পজিশনে আছে? না, তারা যে করতে চাচ্ছে এটা সঠিক পজিশন, কিন্তু করতে পারছে না, এটা ব্যর্থতা। কারণ হচ্ছে তারা বলেছিল ডিসেম্বরের মধ্যে করতে পারবে, ঠিক আছে, ডিসেম্বরের মধ্যে আমরা জানি সবাই, সরকার এরকম কথা বলে, কারণ এই সরকার তার বেশি নাই, তাদেরকে ডিসেম্বরের মধ্যেই বলতে হবে, ঠিক আছে বলেছে, ঠিক আছে, ডিসেম্বরের মধ্যে হয় না, মার্চের মধ্যে হোক, মার্চের মধ্যে না হলে জুনের মধ্যে হয়। কারণ এখন কিন্তু রিনিউয়েবল এনার্জি করতে টাকা থাকলে, সব কিছু ঠিক থাকলে 6 মাসের মধ্যে করে ফেলা যায়। আমরা যদি দিকে এক্সাম্পল, পাকিস্তানে কি হয়েছে, ভিয়েতনামে কি হয়েছে, তাহলে ওইগুলো দেখলে, সাকসেসগুলো দেখলে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ অত্যন্ত স্লো এবং অত্যন্ত ব্যর্থ এই ব্যাপারে। তারা রিনিউয়েবল, আমরা তো হিসাব করে দেখাচ্ছি, দিনের বেলা 4-5 ঘন্টা আমরা 3000 মেগাওয়াট আমরা সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পারি, এবং রাতে সন্ধ্যার সময় আমরা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করছি, যেটার দাম হচ্ছে 25 টাকা। আমি যদি সোলার বিদ্যুৎ দিনের বেলা কালেক্ট করে ব্যাটারিতে দিয়ে করি, তাও ওরকম ধরনের প্রাইসে পড়বে। তাহলে আমরা কেন এই সম্পূর্ণ জিনিসগুলোকে নিয়ে আমরা করছি না? $1 বিলিয়ন আমাদের এখানে সব কিছু করলে সেভ হয়। $1 বিলিয়ন যদি সেভ হয়, আপনি হিসাব করে দেখেন যে তাহলে আমার এই যে বিদ্যুতের দামের যে সাবসিডি কতখানি কমে, হ্যাঁ, কতখানি কমে, ঠিক না? সো এইসব তো করতে হবে। এই যে 14,500 টাকা যেটা বলেছিল, এই কোটি টাকা, তাহলে এটা হয়ে যেত, হয়ে যেত। আমরা যদি তেলের বদলে আমরা কিছু গ্যাস এবং কিছু আমরা নবায়নযোগ্য করতাম, তাহলে তো অনেক সাশ্রয় হয়, তাহলে তো অনেক সাশ্রয় হয়। কিন্তু আমাদের গ্যাস কই? আমরা তো এফএসআরইগুলো করলাম না, হ্যাঁ। আমাদের পাইপলাইনে আরেকটা এফএসআরই ছিল, ওটাকে আমরা ক্যান্সেল করে দিলাম, কারণ এটা সামিটের, এটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে করা হচ্ছে। তারা কি কোনোভাবে এদের সাথে লিঙ্ক করে, ওদেরকে পানিশ করে তারপরে এটা নিজেরা নিয়ে নিতে পারতো না? সরকার পারতো, কিন্তু করেনি। আরেকটা এফএসআরইউ থাকলে এখন আমাদের গ্যাস ইম্পোর্ট আরেকটু বেশি করতে পারতাম। ওই গ্যাসের কারণে আমাদের তেল কিছু কম ইম্পোর্ট হতো, আমাদের সাশ্রয় হতো। তো এইগুলা সব কিছু প্ল্যান করে আমরা যদি এগিয়ে যাই, তাহলে আমি মনে করি আমাদের ধীরে 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 ধীরে, ওর থেকে আগে করা যাবে না, ধীরে ধীরে আমরা আমাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা একটা সুযোগ সুবিধা হয়েছে, যেটা বলে একটা সমস্যা থেকে একটা ভালো সুযোগ এসে যায়। আমাদের সমস্যাটা হচ্ছে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে যাওয়া মানে হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ সহজে আনতে পারবো। সো এক সময় আসবে যে আমি মনে করি বাংলাদেশে 50% পর্যন্ত আমরা নবায়নযোগ্য বিদ্যুৎ আনতে পারবো। আমি 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 সেটা দেখতে পাচ্ছি, 50% আমরা আনতে পারবো। এখন না, হয়তো 50 সালের মধ্যে, কিন্তু আরম্ভ তো করতে হবে, হ্যাঁ। 1% করে প্রত্যেক বছর করতে পারলে আমি কি বলে 25% বাড়ে 50-এর দিকে গিয়ে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সরকারের নিকট আপনার রিকমেন্ডেশন কি? আমার রেকমেন্ডেশন হবে খুব সুষ্ঠুভাবে দেখা যে বাধাগুলা কোথায়। আমরা যদি ইন্ডিয়ান একটা প্রজেক্ট দেখি এবং ওই ইকুইভ্যালেন্ট প্রজেক্ট এখানে ধরে প্রত্যেকটা আইটেমে আমরা দেখব যে এটার দাম কত, এটার দাম কত, এটার দাম কত, এটার দাম কত, এখানে সমস্যা কী সব, তখন আমরা কম্পেয়ার করে দেখতে পারবো এবং আমরা তখন একটা করব। ইন্ডিয়ায় এখন অবিশ্বাস্য দামে তারা রিনিউয়েবল এনার্জি পাচ্ছে,
অবশ্যই তাদের অবিশ্বাস্য সুযোগও আছে, যেরকম ল্যান্ড ফ্রি, হ্যাঁ, মরুভূমিতে, তারপরে ওদের ওই যে মরুভূমিতে সোলার ইনসুলেশন অনেক বেশি। কিন্তু আবার অনেক কিছু কিন্তু যেটা ওরা সুবিধা করে দিয়েছে এই ডেভেলপারদেরকে, সোলার ডেভেলপারদেরকে, যেটা আমরা বাধা সৃষ্টি করে রেখেছি। আমাদের এমনি এসব সমস্যা আছে, তার মধ্যে বাধা। সো ইন্ডিয়া যেটা 5 টাকা যেটা বিদ্যুতের দাম পড়ছে, আমাদের সেটা 10 টাকা থেকে 15 টাকা চলে যাচ্ছে। তো এইগুলো তো শুধরাতে হবে। পাকিস্তানে এত বিদ্যুৎ হয়ে গেছে, সোলার বিদ্যুৎ, যে কিছু কিছু জায়গায় শিয়ালকোটে ওদের দিনের বেলা গ্রিডের কোনো ডিমান্ডই নাই, ডিমান্ড জিরো হয়ে গেছে, ওদের ডিমান্ড জিরো হয়ে গেছে কিছু কিছু জায়গায়। ওই এত এত সোলার বিদ্যুৎ করে ফেলেছে ওখানে। তাহলে মানে ওই সময় জিরো হয়ে যাচ্ছে। ল্যান্ড আছে। হ্যাঁ, ল্যান্ড আছে, ওদের ওই সুবিধা দেওয়া হয়েছে, ওই সোলার প্যানেলগুলোকে সাংঘাতিক সস্তা করে দিয়েছে। এখন কথা হচ্ছে আমরা কোনোটাই করব না, তাহলে তো হয় না। তো এখানে এই এই বাট আমি মনে করি ল্যান্ডের ব্যাপারে সরকারকে ছাড় দিতে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট। আমি সব জায়গায় বলে বেড়াচ্ছি যে ফুড সিকিউরিটি আর এনার্জি সিকিউরিটি একই লেন্সে, একই চোখে দেখতে হবে। ফুড সিকিউরিটি যতখানি ইম্পর্টেন্ট, এনার্জি সিকিউরিটি ততখানি ইম্পর্টেন্ট। আমি একটা জমিতে যদি আমি ফুড চাষ করতে পারি, আমি সেই জমিতে এনার্জি করতে পারি। আমি যদি ফুড না করি, আমি ফুডটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো, আর আমি এনার্জি এখন ইম্পোর্ট করছি। 5 গুণ তফাৎ এই দুইটার মধ্যে 5 গুণ তফাৎ আমার ফুড সিকিউরিটি, এনার্জি সিকিউরিটির আনতে। তা আমি কোনটা করব? আমাদের তো এখন এত ভয় করে চলবে না, আমাদের তো ফুডের অনেক কিছু ইম্পোর্ট করতে হয়। তাছাড়া আমাদের ফুডের অনেক অপচয় হয়। আমরা যদি এনার্জি ব্যবহার করে, রেফ্রিজারেশন ব্যবহার করে, অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে আমরা যদি ফুডের ওয়েস্টেজ যেটা বলি, এটা যদি থামাতে পারি, তাহলে কিন্তু আমাদের আর নতুন জায়গা লাগে না। ফুলকপি মাঝে মাঝে বিক্রি হচ্ছে 2 টাকায়, হ্যাঁ। তো এবং ফার্মারেরও ক্ষতি হচ্ছে, আর আমাদের ইয়েরও কী বলে জিনিসটা অপচয় হচ্ছে। তো এগুলো আমাদের চিন্তা করতে হবে যে আমাদেরকে এনার্জি সিকিউরিটি আনতে হবে। ইয়েতে জমির ব্যবহার করে 1%, আমাদের যে কৃষি জমি আছে, কৃষি জমির 1% ইজ ইকুইভ্যালেন্ট টু 50,000 মেগাওয়াট, 50,000 মেগাওয়াট। এবং আমাদের কিন্তু প্রতি বছরেই গৃহায়নের জন্য, শিল্পর জন্য, অন্যান্য কাজের জন্য আমাদের 0.5%, প্রতি বছর 0.5% আমাদের ল্যান্ড কিন্তু কমে যাচ্ছে, কৃষি জমি এগুলার। হ্যাঁ, আর আমি বলছি একবার যদি 1% আমরা ছাড় দিতে পারি, লাগবে না 1 বছর, এটা 50 বছর লাগবে 1% ছাড় দিতে। হ্যাঁ, আমাদের ধীরে ধীরে আমাদের রিনিউয়েবল এনার্জিটা বাড়তে থাকবে। ল্যান্ড ছাড় দেওয়াটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে ছোট ছোট ল্যান্ড এখানে আছে, আছে সরকারি ল্যান্ড, ওই ল্যান্ড, নদীর ধারের ল্যান্ড, এগুলা বলে হবে না। এগুলোর জন্য ওইভাবে ইনভেস্টার আসবে না। ইনভেস্টারদের আসতে গেলে তাদেরকে জমি দেখাতে হবে, ওই দেখেন এই বড়টা জমিটা আপনি প্রজেক্ট করেন।